রাজসভা শুরুতে রাজামশাই বিরক্তি বোধ করে বলেন, বারবার মুর্শিদাবাদ থেকে নবাব পত্র পাঠাচ্ছেন, এটা পাঠিয়ে দেন, ওটা পাঠিয়ে দেন। সেদিন 3 গাড়ি কুমড়ো পাঠিয়ে দিলাম, আজকে আবার পত্র লিখেছেন 100খানা শাড়ি দিতে মুর্শিদাবাদে। কি শাড়ির অভাব নাকি যে শাড়িও পাঠিয়ে দিতে হবে? দিনের পর দিন এটা ওটা চেয়ে পাঠাচ্ছেন, তাহলে আমি আমার রাজ্য চালাবো কী করে বলো তো? সভাসদেরা এই রুচি বলতে থাকে রাজামশাই। মন্ত্রীমশাই বলে, রাজামশাই একটা কাজ করুন, গোপালকে না হলে পাঠিয়ে দেন। গোপাল তো আপনার প্রাণের প্রিয়, ও যদি কিছু জব্দ করতে পারে নবাবকে। অমনি রাজামশাই বলে, গোপাল তুমি কি পারবে? গোপাল বলে, রাজামশাই যখন আপনি বলেছেন তবুও একটু আমি ভেবে দেখি। মন্ত্রীমশাই বলে, গোপাল গেলে সঙ্গে তার গিন্নিকেও পাঠানো দরকার। রাজামশাই বলে, গিন্নি টিন্নি এখানে কেন ভেতরে আনছো? মন্ত্রী বলে, রাজামশাই গোপাল যদি একা যায় তাহলে নবাব তো বুঝতে পেরে যাবে, আবার কিছু ফন্দি নিয়ে হয়তো আপনি পাঠিয়েছেন গিন্নিকে, নিয়ে গেলে হয়তো ওটা ধরতে পারবে না। রাজামশাই বলে, গোপাল তাহলে কি করবে? গোপাল বলে, রাজামশাই মন্ত্রীমশাই যা বলেছেন তাই না হলে করি, গিন্নিকে নিয়ে না হলে যাই মুর্শিদাবাদে। ওই বলে গোপাল সভা থেকে বেঁচে আসে। ওদিকে মন্ত্রীমশাই মনে মনে ভাবে, বাবা দেবা দেবী দুজনেই রাজি হয়ে গেছে যার জন্য মুর্শিদাবাদে যাক না যাক, নবাব এমন ঠেসাবে একদম বাপ করবে, বুঝতে পারবে তখন ঠেলা। তারপর সভা শেষ হয়ে যায়। ওদিকে গোপাল আর গোপালের গিন্নি ঘোড়ার পিঠে চড়ে মুর্শিদাবাদে পৌঁছে যায়। মুর্শিদাবাদে পৌঁছাতেই মুর্শিদাবাদের নবাব বলে, এ কি গোপাল, যে সঙ্গে তোমার গিন্নিও নাকি? গোপাল বলে, হ্যাঁ নবাব, এই যে চলে এলুম। নবাব বললে, ব্যাপারটা কি? উজির কানে কানে নবাবকে বলে, নিশ্চিত কোনো ফন্দি নিয়ে এসেছে হয়তো। বলে, কি ব্যাপার গোপাল? গোপাল বলে, নবাব আসলে মুর্শিদাবাদে এলাম একটু ঘোরাফেরা করবো বলে, মুর্শিদাবাদটাকে ঘুরে দেখবো বলে। নবাব বলে, কেন তুমি তো অনেকবার মুর্শিদাবাদে এসেছো, আবার মুর্শিদাবাদটা তোমায় ঘুরে দেখতে লাগবে? বলে, আমি না, গিন্নিকে নিয়ে এসেছি তো, গিন্নি একটু ঘুরে দেখবে, তাই গিন্নিকে নিয়ে একসাথে ঘুরে দেখব। বলে, ও বুঝেছি, তাহলে উজির প্রাসাদের একটা ঘরের ব্যবস্থা করে দাও। গোপাল বলে, মাফ করবেন নবাব, আমি শহরের শেষ প্রান্তে একটা ভাড়া বাড়ি ঠিক করেছি, ওখানেই থাকবো। বলে, ঠিক করে এসেছি? বলে, কেন তুমি আমার রাজ্যে আমার প্রাসাদে এসেছো, আমার প্রাসাদে না থেকে ভাড়া বাড়িতে কেন থাকবে? গোপাল, যাও এক্ষুনি গিয়ে ওই ভাড়া বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে এখানে চলে এসো। বলে, বেশ নবাব, তাহলে কিসে করে যাবো? বলে, একটা ঘোড়া নিয়ে তুমি যাও। তারপর ঘোড়ার পিঠে চড়ে অমনি গোপাল আর গোপালের গিন্নি বেরিয়ে পড়ে। গোপাল ভাড়ার বাড়ির দিকে না গিয়ে অন্য রাস্তাতে যেতে থাকে। গোপালের গিন্নি বলে, কি গো, তুমি যে ওই দিকে যাচ্ছ না, ওই দিকটা তো ভাড়ার বাড়ি ছিল। বলে, গিন্নি বাজারে যাচ্ছি, বাজারে চলো। অমনি বাজারে গিয়ে ঘোড়াটাকে বেচে দেয়, বেচে দিয়ে 5,000 টাকা নিয়ে অমনি তারপর চলে আসে। যার কাছে বেচে দেয় উনি মনে মনে ভাবে, এই ঘোড়াটাকে তো কোথায় দেখেছিলাম। অমনি ছুটে গিয়ে নবাবের কাছে খবর দেয়। বলে, নবাব জানেন, আপনার আস্তাবল থেকে ঘোড়া নিয়ে গিয়ে একজন আমার কাছে ঘোড়া বিক্রি করে দিয়েছে। বলে, তাই নাকি? তুমি ঠিক চিনেছ? বলে, হ্যাঁ, আপনার রাস্তা বলে ঘোড়া আমি ঠিক চিনেছি। নবাব বলে, লোকটা কেমন দেখতে বলো তো? বলে, লোকটা পেটে আর বেটু আর একদম গোল আলুর মতো। বলে, তাই নাকি? আর ওর সাথে ছিল ওর গিন্নি। উজির বলে, দেখেছি নবাব, দেখুন আপনার কাছ থেকে ঘোড়া নিয়ে গেল, দিয়ে বেচে দিয়ে এসেছে। অমনি শুনে নবাব বলে, উজিত চলো দেখিনি, চলো যাই দেখি কত বড় আসপর্দায় ঘোড়াকে বিক্রি করে দিয়ে এসেছে। তারপর দুজনে মিলে গোপালের সন্ধানে বেরিয়ে পড়ে। ওদের গোপাল গিন্নিকে বলে, ফুটন্ত জলের মধ্যে চাল ফেলে দিয়ে ওই জালটাকে নিয়ে এসে একটা শিলের মধ্যে রেখে দিতে। অমনি 4 মাস ফুটন্ত জলের হাঁড়িটাকে তুলে নিয়ে এসে শিলের মধ্যে বসিয়ে দেয়। অমন সময় নবাব আর উজির এসে ঢুকে পড়ে। বলে, গোপাল তুমি কি কাজ করে? তুমি আর ঘোড়াকে বিক্রি করে দিয়েছো? গোপাল বলে, বলে, তুমি আরও মেনে যাচ্ছ? সত্যি কথা বলছো? তুমি ঘোড়া বিক্রি করেছো? বলে, উজির বলে, তোমার ভয় নেই? তুমি কি করছো? বলে, নবাব আগে শুনুন, আমি কেন আপনার ঘোড়া বিক্রি করে দিলাম। নবাব বলে, কেন? গোপাল বলে, দেখুন মন্ত্রপুত শিলাটার মধ্যে কেমন হাঁড়িতে জল বসিয়ে এই যে ভাত ফুটছে। বলে, মানে তুমি কি আর কি করছো?
গোপাল বলে, না না, আমি যখন যাচ্ছিলাম ওই ভাড়া বাড়ির দিকে তখন হঠাৎ দেখি একজন মন্ত্রপুত্র এই সিলটাকে বিক্রি করছে আর ওর মধ্যে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়ে চাল ফোটাচ্ছে। আমি দেখে ভাবলাম যে আপনার জন্য কিনে নেই, উনি তো কিছুতেই দেবেন না, তাই বাধ্য হয়ে ঘোড়াটাকে বিক্রি করে 5,000 টাকা নিয়ে এসেছিলাম আর ওটা দিয়ে এসে আমি ওনাকে দিয়ে মন্ত্রপুত সিলটা কিনেছিলাম আপনাকে দেওয়ার জন্য। নবাব বলে, যদি তুমি আমার জন্য কিনেছো তাহলে তুমি কেন রান্না বসিয়েছো? বলে, নবাব আপনাকে দেওয়ার আগে আমি দেখছিলাম যে সত্যি সত্যি মন্ত্র সিলটা কি কাজ করে না করে না। বলে, বাবা গোপাল, তোমাকে আমি ভুল বুঝলাম, বা তুমি রাজা কৃষ্ণচন্দ্রকে যেমন ভালোবাসো আমাকেও তাহলে তেমন ভালোবাসো, আমি এটা বুঝতে পারলাম। গোপাল তখন ওই সিলটাকে তুলে নিয়ে, এত ভারীরে তোলাও খুব কষ্টদায়ক, তুলে সোজা উজিরের হাতে তুলে দেয়। উজির ধরতে গিয়ে যে বের করে ফেলে। তারপর নবাব খুশি হয়ে গলা থেকে মুক্তোর হার খুলে নিয়ে গোপালকে দিয়ে দেয়। বলে, এইটা গোপাল তোমার উপহার। বলে নবাব চলে যান। নবাব যে প্রাসাদে বলে, উজির আজকে এই হাঁড়ি এই শিলার উপর বসিয়ে দিয়ে বিরিয়ানি বানাবো কেমন? আর তুমি প্রাসাদের সকলকে বলবে আজ দুপুরে আমরা একসাথে বিরিয়ানি খাবো। উজির বলে, বেশ নবাব, তাই হবে। তারপর নবাব চাল, মাংস, জল সব বসিয়ে দেয় হাঁড়িতে। ওই মন্ত্রপুত শিলাটার উপরে অনেকক্ষণ সময় চলে যায়। ওদিকে সকলেই চলে আসে খাবারের জন্য। সকলে এসে জিজ্ঞেস করে, কি ব্যাপার, এখনো পর্যন্ত তো রান্না হলো না, নবাব কখন রান্না হবে? উজির বলে, নবাব এটা তো কিছুই হচ্ছে না, যেমন চাল, মাংস, জল তেমনই ছিল আর তেমনই আছে। গোপালকে ঠকিয়ে দিল। নবাব বলে, তাই তো মনে হচ্ছে উজির, তাহলে তুমি কেন আমায় ওখানটায় বললেন না? বলে, নবাব আমার তো ওখানটায় মনে হচ্ছিল আপনি যেভাবে গোপাল গোপাল করে পাগল হয়ে গেলেন ওই মন্ত্রপুত শিলাটাকে দেখে, আর আমি আর কি বলি বলুন? নবাব বলে, উজির আমার তরোয়ালটা বের করে দাও এক্ষুনি, আমি গোপালের মনুটা ছেদ করে দিয়ে আসবো। অমনি তরোয়ালটা নিয়ে ঘোড়ার পিঠে চড়ে নবাব বেরিয়ে পড়েন। ওদিকে গোপাল আগের থেকেই জানতো কি হতে পারে, তাই একটা ঢোলের মধ্যে আলতো ঢালতে থাকে। গিন্নি তখন বলে, কি গো, কি করছো? তুমি আলতাগুলোকে ওই থলিটার মধ্যে ঢালছো কেন? বলে, গিন্নি একটু অপেক্ষা করো, বলছি। থলের মধ্যে ঢেলে দিয়ে গিন্নিকে দিয়ে দেয়। তারপর গিন্নিকে শিখে দেয় কী করতে হবে আর কী করতে হবে না। তারপর গোপাল তখন বলে, গিন্নি তোমাকে যেমন যা শিখিয়েছি তেমনই করবে, তাহলে বিছানায় মিছিমিছি শুয়ে থাকলো। তারপর বলতে না বলতে অমনি নবাব এসে চিৎকার করতে হয়, গোপাল বাইরে বেরিয়ে এসো। গোপালের গিন্নি বাইরে বেরিয়ে এসে বলে, নবাব ও তো এখন ঘুমাচ্ছি। নবাব বলে, এক্ষুনি তাকে ডেকে তোলো, আমি এসছি। বলো। বলে নবাব ও যখন ঘুমায় ওকে ডাকলে পরেও খুব রেগে যায়, ওর ঘুম ভাঙাতে আমি ভয় পাই। নবাব বলে, আমি বলছি তো তুমি যাও, তোমার কিচ্ছু হবে না। বলে, নবাব আপনি বলছেন, বেশ আমি তো বলে ডাকছি। অমনি কি গোপালের গিন্নি বলে, কি গো শুনছো? ওঠো না গো, এই যে নবাব এসেছে গো, ওঠো। গোপাল ঘুমের পরে বলে, আমি ঘুমাচ্ছি। বলে, ওঠো না, নবাব এসেছে, ওঠো। অমনি গোপালের গিন্নি সমানে ডাকতে জোর করে টেনে তুলে। অমনি গোপাল টান মারতে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে মিছিমিছি করে একটা ছুরি বের করে নিয়ে গিন্নিকে বুকে বসিয়ে দেয়। সঙ্গে সঙ্গে গিন্নি রক্ত বেরিয়ে যায়, বুক থেকে মাটিতে লুটে পড়ে। বলে, এ গোপাল, কি হলো? কি করলে তুমি আমার গিন্নিকে মেরে দেয়? গোপাল বলে, নবাব আমাকে ঘুম থেকে তুলতে আপনি বলেছিলেন, নিশ্চিত তাই না আমার গিন্নিকে? বলে, হ্যাঁ আমি বলেছিলাম তো, উনি দেখে দেবেন না বলছিলেন, আমি তো জোর করে বাধ্য করলাম। বলে, তাই আমার মাথা গরম হয়ে গেছে আপনার কারণে, আমি আমার গিন্নিকে মারলাম, আপনি দায়ী, আপনি খুন করেছেন। হায় রে, নবাব তো আমার গিন্নিকে মেরে ফেললো রে, হায় রে। এই তো করে জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। নবাব বলে, গোপাল চুপ, লোকে জেনে যাবে। গোপাল বলে, লোকে কি আর জানবে না, এটা কি আর চাপা থাকবে? গোপাল, কোনো তো তাহলে উপায় বের করে তুমি এরূপ করো না। গোপাল বলে, একটাই উপায় আছে নবাব, যদি রাজামশাইকে বলা হয়, রাজামশাইয়ের কাছে একটা মন্ত্র আছে, ওই মন্ত্র প্রয়োগ করলে মৃত মানুষ জীবিত হয়ে যাবে। নবাব না বলে, তাই নাকি? তাহলে তো কৃষ্ণচন্দ্রকে ডেকে আনতে হয়। গোপাল বলে, নবাব আপনার কথা তো রাজামশাই হয়তো এখন শুনবেনই না। বলে, কেন? গোপাল বলে, আপনি সবসময় বায়না করেন এটা নেবেন ওটা নেবেন, এই মাল পাঠান এই জিনিস পাঠান, তাই না? রাজামশাই রেগে রয়েছেন আপনার উপর। বলে, না গোপাল, আমি আর কিচ্ছু বায়না করে চেয়ে পাঠাবো না, আমি সত্যি বলছি। আমি তাহলে যাই, আমি রাজা কৃষ্ণচন্দ্রকে সবটাই খুলে বলি, তাকে নিয়ে আসি।
অমনি নবাব চলে যায়। তারপর নবাব আবার রাজা কৃষ্ণধনকে নিয়ে ফিরে আসেন। রাজামশাই এসে গোপালের সাথে দেখা করে বলে, গোপাল কী ব্যাপার? আর ওদিকে নবাব বাইরে অপেক্ষা করতে থাকে। বলে, রাজামশাই সব বলছি সবটাই খুলে বলে গোপাল। রাজামশাই বলে, সত্যি তুমি পারো? বেশ রাজামশাই, এবার আমি মিছিমিছি বাইরে দাঁড়াচ্ছি, আপনি এবার মিছিমিছি মন্ত্র পড়ি আর ওকে উঠতে পড়তে বলে। মন্ত্র পড়ি ওকে উঠে পড়তে বলে। গোপাল বাইরে বেরিয়ে চলে আসে মিছিমিছি। রাজামশাই বলে, ওং চিং ঝাং ভুং ভাং বলে গোপাল গিনি উঠে পড়ো, আর মটকা মেরে পড়ে থাকতে হবে না। গোপালের গিনি উঠে পড়ে। তারপর দরজা খুলতে অমনি নবাবকে ডেকে পাঠায়, নবাব চলে আসুন। নবাব অমনি আমার গোপাল ভেতরে ঢুকে আসে। বলে, এই দেখো গোপাল, তোমার গিন্নি সুস্থ হয়ে গেছে। নবাব তখন বললেন, ধন্যবাদ কৃষ্ণচন্দ্র, গোপালের গিন্নিকে বাঁচিয়ে তোলার জন্য। নইলে যে ওই খুনের দায় যে আমার ঘাড়েই আসতো। এবার তার জন্য তোমরা কী চাও বলো? বলে, নবাব তেমন কিছু না, মাসের খাজানাটা মুকুব করে দিতে হবে, আর যখন তখন আপনি যেটা বায়না করে ওগুলো বলা বন্ধ করতে হবে। বলে, বেশ তোমরা যা বলবে আমি তাই মেনে নেব। তো আজ এই পর্যন্ত। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প পাওয়ার জন্য।